বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবকটি রাজনৈতিক দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেফ বোরেল রাতে এক বিবৃতিতে নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান। নির্বাচনে পশ্চিমা শক্তি দুগুলোর কাছে আমরা বিরোধী শক্তি হয়েও আমরা আবেদন জানাচ্ছি তারা যেন এই দেশের বিরুদ্ধে, এই দেশের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করে এমন কোন স্যাংশন না দেন। তারা যদি স্যাংশন দিতে হয় সেটা যেন পলিটিক্যাল দিতে থাকেন, কিন্তু ইকোনমিক এবং এই দেশের এই জনগণের উপরে কোন ধরনের চাপ সৃষ্টি করবে এই ধরনের কোন স্যাংশন যেন না দেন, এটার আবেদন আমরা পরিষ্কার ভাবে জানাচ্ছি। এটা এক। দ্বিতীয়ত, আমরা এই সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে এখনো সুযোগ চলে যায়নি কোন সমঝোতার আলোচনা করা। এবং তৃতীয় এবং শেষ, আমরা আবেদন রাখছি বিরোধী সবার প্রতি, এটা আলোচনায় আছে এবং ইনশাআল্লাহ আপনাদের সামনে সঠিকভাবে আমরা নিয়ে আসতে সক্ষম হব, যে আমরা ছায়া সরকারের ব্যবস্থা করব। বিরোধী পক্ষে আমরা যারা সবাই আছি তারা সরকারে থাকলে আসলে কি করতাম, কি করতে পারতাম, এবং এই লুটেরা সরকার কিভাবে দেশের জনগণের ক্ষতি করছে সেটা তুলে ধরবার জন্য আমরা সবাই একত্রিতভাবে ছায়া সরকার তৈরি করে আপনাদের সামনে পেশ করব, এই আশা রাখছি ইনশাআল্লাহ। শ্রদ্ধা রেখেই বলছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, ওনার অনেক পুরনো রাজনৈতিক পরিচয়, অনেক অবদান আছে, তবে অনেক বছর ধরে উনি অনেক অসুস্থ, অনেক বয়স ওনার হয়েছে। বয়স এবং অসুস্থতার কারণে মাঝে মধ্যে আমরা দেখি যে একজন মানুষ তার মানসিক স্থিতিশীলতা, মেন্টাল ব্যালেন্স অনেক সময় একটু হারিয়ে ফেলেন। তো গত কয়েক বছর স্পেশালি ওনার অসুস্থতার পর থেকে আমরা দেখেছি যে জনাব ওবায়দুল কাদের এগেন অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু ওনার কথাবার্তা সবসময় একটু তাল মিলিয়ে উনি বলেন না। সো উনি কি বলেছেন এটা নিয়ে খুব বেশি চিন্তিত আমরা হব না। দ্বিতীয়ত, আপনি বললেন যে আওয়ামী লীগ সরকার থেকে যে কথাটা এসছে যে নির্বাচন ভালো হয়েছে। ভাই, যে চুরি করে সে কি বলে আমি চুরি করেছি? তাহলে কি সে চুরি করতো? আপনি আসামিকে কোর্টের সামনে নিয়ে যাবেন, জাজের সামনে দাঁড়া করাবেন, সে কি বলবে জাজ আমি খুনি, নেন তাড়াতাড়ি আমাকে সাজা দেন? এটা বলবে সে তো বলবে না ভাই। সে তো যতখানি লুকাতে পারে ততখানি লুকাবে। তো সরকারের প্রত্যেকটা জায়গা থেকে যা শুনছেন সবগুলো মিথ্যাচার। প্রধান নির্বাচন কমিশনার যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ৪১% বেশি ভোট হয়েছে, চ্যালেঞ্জ ছুড়া মানেই মিথ্যাচার, কারণ সব হিসাব তো তার কাছে। বানোয়াট হিসাবও তো সেই বানাতে পারে, তার মানে সে বানোয়াট হিসাব বানিয়ে বসে আছে ৪১% প্লাস। তার মানে মিথ্যাচার কোথা থেকে শুরু হয়েছে? একদম উপর থেকে শুরু হয়েছে। এখান থেকে দেশকে বাঁচানোর জন্য এই আন্দোলন। আপনি ট্রেন মিসের কথা বলছেন, আমি আগেও বলেছি এখনো বলছি, ট্রেন আওয়ামী লীগ মিস করছে। কোন ট্রেন? জনগণের ট্রেন, জনগণকে সাথে রেখে রাজনীতি করার ট্রেন। এত পুরনো একটা দল, কিন্তু জনগণ এখন তাদেরকে পছন্দ করে না, জনগণ এখন তাদেরকে ভোট দেয় না। আপনারা প্রেস মিডিয়ার ভাইয়েরা, আপনারা গত পরশুদিন দেখেছেন কত পোলিং সেন্টারে কত লোক ছিল। পুরা ধুধু মরুভূমি বেশিরভাগ জায়গায় ছিল, যেই জায়গাগুলোতে সেন্টারে ওই ক্যান্ডিডেটের নিজের শক্তি বেশি, নিজের গুন্ডা বাহিনীকে লাইন ধরে দাঁড়া করিয়ে দিয়েছে। বহু টিভি চ্যানেল দেখেছে, আপনারাই সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজে আপনারাই বলেছেন, দেখিয়েছেন। তাহলে কত ভোটের উপস্থিতি ছিল এটা তো আমরা সবাই মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি। এবং সেটা যদি আমরা আন্দাজ করে নিতে পারি, তাহলে সরকারের পক্ষ থেকে যারা কথা বলছেন তারা কত বড় মিথ্যাচার করছেন সেটাও আমরা তখন সেখান থেকেই ধরে নিতে পারি। এবং এই যে কথাগুলো হচ্ছে বিদেশি মিডিয়াও পরিষ্কার করেছে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এলএ টাইমস, মানে যতগুলোর নাম জানেন ভাই, গার্ডিয়ান, যতগুলোর নাম, যে এরা সবাই বলেছে ভোটার আসে নাই, ভোট হয় নাই। এরা কি স্বপ্নে দেখে বলেছে? না, আমাদের দেশের মিডিয়া থেকে যে চিত্রগুলো তারা পেয়েছে সেটা দেখেই বলেছে, আমরাও পেয়েছি। আমরা সেখান থেকেই বলছি যে ভোট জনগণ বর্জন করছে। বর্জন করে নাই কারা? সরকারের ক্যাডার বাহিনী বর্জন করে নাই। তার জন্য ব্যালট পেপারের এক একটা দিস্তা নিয়ে নিজেরা ইচ্ছা মতো সিল মেরেছে। সিল মেরে সেটা ৪০% না ৬০-১০০% বললে দোষ কি ছিল? গোপালগঞ্জে এক পোলিং সেন্টারে যত ভোটার তার থেকে বেশি ভোট পড়েছে। গোপালগঞ্জে এক পোলিং সেন্টারে যত ভোটার তার থেকে বেশি যদি ভোট পড়ে থাকে, তাহলে ভোট কিভাবে পড়েছে সেটা তো আর আমাদের ব্যাখ্যা দেবার দরকার নেই। উল্টো দিক থেকে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে সেটা পুরোপুরি মিথ্যাচার, এবং এই মিথ্যাচারের বিরোধিতাই আমাদের আন্দোলন চলছে। তার মানে আমাদের যুদ্ধ চলছে। যুদ্ধ যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত আমরা জিতেও যাইনি, হেরেও যাইনি। হার তখনই হবে যখন যুদ্ধের শেষ হবে। হ্যাঁ, আমাদের যুদ্ধের একটা স্ট্র্যাটেজি ছিল, একটা কৌশল ছিল, একটা চিন্তা ছিল যে আমরা ৭ তারিখের নির্বাচনটা যেন থামাতে পারি, এবং এই কৌশলটাও ছিল ৭ তারিখের নির্বাচন দেশের জনগণের সাথে প্রতারণা হয়েছে, সেই প্রতারণা থামানোর একটা আন্দোলন। এবং ৭ তারিখের নির্বাচনে আরেকটা ভয় ছিল যে অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসতে পারে, যেটা এখনো নিয়ে আসতে পারে, সেটা থামানোর একটা আন্দোলন। সেটা থামাতে আমরা কার্যকর হইনি, ঠিক আছে, কিন্তু তাই বলে আন্দোলনে কার্যকর নেই এটা সত্যি না। কারণ আন্দোলনে কার্যকর হয়েছি বিধায় ২০,০০০-এর ঊর্ধ্বে বিরোধী নেতা কর্মীরা এখন জেল হাজতে আছে। এটা তো নর্মালি হয় না। আমরা বিশাল আকারে আন্দোলন নামাতে পেরেছি বলেই তো সরকারের এত জোরে নিপীড়ন করতে হয়েছে, নির্যাতন করতে হয়েছে। তারা এখনো ভয় আছে বলেই তো সব নেতা কর্মীরা জেলে।
তারা এখনো ভয় আছে বলেই তো এখনো ওপেন রাজনীতি করা সবার জন্য নিষিদ্ধ। আমরা যাই এখন মিছিল করতে, আপনি দেখবেন পুলিশের আচরণ কেমন হয়। সো এই জায়গাগুলো, তার মানে আমাদের আন্দোলন অসফল, এটা সত্যি না। 7 তারিখ থামাইতে পারিনি, এটা একদম সত্যি কথা বলেছেন। এবং সেই কারণে আমার বক্তব্যের শুরুতেও আমরা এই যে আমাদের ত্যাগী বিরোধী যত নেতা কর্মী, তাদের পরিবার, তাদের সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিয়েছি শুরুতেই। কিন্তু আন্দোলনের শেষ হয় নাই ভাই। যেহেতু আন্দোলনের শেষ হয় নাই, সেহেতু জয় পরাজয়ের কথা আসে না। আর জয়ের কথা যখন আসবে, ইনশাল্লাহ, যেহেতু 17.5 কোটি জনগণের জন্য আমরা আন্দোলন করছি, জয় আমাদেরই আসবে। কারণ কোন পশ্চিমা বিশ্বের কোন দেশ এখনো স্বীকৃতি দেয়নি। চীন, রাশিয়াকেও আসলে পশ্চিমা বিশ্ব ঠিক ধরা হয় না, পশ্চিমারাই ধরে না। সো রাশিয়া, চীন, ভারত যারা স্বীকৃতি দিয়েছে, তারা এর আগে থেকেও এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েই আসছিলেন। সো তারা ভিন্ন ধর্মী কিছু করেননি। আর পশ্চিমা বিশ্বের কথা এখন আসি। পশ্চিমা বিশ্ব যখন ওয়ার্নিং গুলো দিয়েছিল, থ্রেট গুলো দিয়েছিল, যেটার উপরে বিশেষ করে আমাদের আশঙ্কা, যেটার ভিত্তিতে আমাদের আশঙ্কা, সেই থ্রেট গুলো ছিল, সেই ওয়ার্নিং গুলো ছিল নির্বাচন ভিত্তিক। যে নির্বাচন হলে তারপর, নির্বাচন আপনারা করতে চান তার আগে না, নির্বাচন হলে তারপর। 7 তারিখে নির্বাচনটা হলো, তাহলে এখন হলো তারপর। তো স্যাংশন যদি দেয়ারও থাকে, এই তারপর, এখন এই যে সরকার যখন তৈরি করবে, শপথ যখন নিবে, তারপর এই সময়টা হলো স্যাংশনের আশঙ্কা। এই আশঙ্কায় আমরা ছিলাম, এই আশঙ্কার সময় পেরিয়ে যায়নি, এর জন্য এই আশঙ্কা আমরা এখনো আছি। এবং এই আশঙ্কা আমরা একে একে স্বপ্নে দেখে বানাইনি, এই আশঙ্কাটা পশ্চিমা বিশ্ব থেকে পরিষ্কারভাবে এসছে। আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট, মানে ওদের ফরেন মিনিস্টার যিনি আর কি, তিনি নিজে বলেছেন, ওনাদের ডেপুটি ফরেন মিনিস্টার মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট নিজে বলেছেন, তারা লিখিত আকারে দিয়েছেন। এই কারণে আমরা ভয় পেয়েছি, এই কারণে আমাদের আশঙ্কা, মানে এটা স্বপ্নে পাওয়া আশঙ্কা না। এবং এই আশঙ্কাটা আমরা চেয়ে আনিনি, আমরা কাউকে যেয়ে বলিনি এটা করে। যদিও সরকার পক্ষ আমাদের উপর দোষারোপ করে যে বিরোধী দলরা এটা বিদেশে যে টাকা দিয়ে লবিং করছে, টাকা তো সব আপনাদের। আপনার এক মন্ত্রীর লন্ডন শহরে 155টা বাড়ি। আমি তো ভাই কোনো জমিদারের কথা বাংলাদেশে চিন্তা করতে পারি না যে ঢাকা শহরে 155টা বাড়ি আছে। আপনার এক মন্ত্রীর লন্ডন এক শহরে 155টা বাড়ি। তাইলে ওই যে বিদেশে টাকা দিয়ে যে বিদেশি সরকারকে লবি করবে, এই টাকাটাও কার আছে ভাই? আমার না আপনাদের। তাহলে তারা করেছে, লবিং আমরা করিনি এটার জন্য। এবং তো এখনো ভয় পেয়ে জনগণের জন্য দোয়াও আমরা করছি যেন এই সংসার না আসে। আওয়ামী লীগ করছে না, আওয়ামী লীগ বুক ফুলে বেড়াচ্ছে, সংসার আসলে আসবে, আমার কি? হ্যাঁ আসলে তো তাদের কি? দুবাই, সিঙ্গাপুর, হংকং, কানাডা, ইউএস, কোন জায়গা নেই যেখানে হান্ড্রেডস অফ মিলিয়ন বা বিলিয়ন ডলার তারা আটকে রাখে নাই। তো তাদের তো স্যাংশন নিয়ে চিন্তা নাই। 17.5 কোটি মানুষকে নিয়ে তো তাদের চিন্তা নাই, সেই চিন্তা তো আমাদের ভাই। তার জন্য আমরা দোয়া করছি, তাদের কাছে ক্ষমা চাইছি, ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দিয়ে না। সেটা আমরা করছি, কারণ আমরা বুক ফুলায় বলতে পারি না ভাই স্যাংশন দিয়ে না। কেন বুক ফুলায় বলতে পারি না? কারণ আমার পার্সোনাল কিছু আসে যায় কি না যায়, আসে যায় না ভাই। আমার দেশে 17.5 কোটি মানুষের আসে যায়। আর যেই 300 জন বুক ফুলিয়ে ড্রাম পিটিয়ে জয় এবার নৌকার বলতে বলতে এই যে পার্লামেন্টে যাবে, এই 300 জনের 100 জন এই স্যাংশন